অনেক সময় প্রেমের বিয়েতেও মানুষ সমস্যায় পড়ে, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এমন এক ঘটনা আমার এক বান্ধবীর সাথে ঘটেছিল। বিয়ের প্রথম 2 বছর তারা খুব আনন্দে কাটিয়েছিল, এমনকি এই 2 বছরে তাদের 2টি সন্তান হয়। কিন্তু এরপর থেকেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। আমার বান্ধবী তার শ্বশুরবাড়ির সাথে মিলাতে পারছিল না, তাই আলাদা হতে চাইছিল। কিন্তু তার স্বামী চাইতো সে যেন তার পরিবারের সাথে থাকে। এতে দিনের পর দিন তাদের মধ্যে ঝগড়া বাড়তে থাকে। এরপরে সেই সময় এসেই গেল যখন তার স্বামী বলল, যদি তুমি আমার পরিবারের সাথে থাকতে পারো তাহলে থাকো, না হলে ডিভোর্স নিয়ে বাবার বাড়ি চলে যাও। আমার বান্ধবী তার স্বামীর পরিবারের সাথে কোনোভাবেই থাকতে রাজি ছিল না, তাই সে ডিভোর্স দিয়ে 2 সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। এই ঘটনাটা দেখে আমি ভয় পেয়ে যাই এবং মনে মনে ঠিক করি, যাই হোক না কেন আমি আমার বাবা মার পছন্দে বিয়ে করব, প্রেমের বিয়ে করব না। এরপরে একদিন বাবা মা পছন্দে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের 1 সপ্তাহ পরে থেকেই আমার স্বামীর ব্যবহার কেমন যেন বদলে গেল। আমার স্বামী একদিন অনেক রাত করে বাড়িতে ফিরলে আমি ওর ওপর রেগে যাই, কেননা রাত 11টা অবধি আমি ওর জন্য জেগেছিলাম। কিন্তু ও বাড়িতে এসে হাতে 2টি খাম দেখিয়ে বলল, এটা আমাদের হানিমুনের টিকিট। ওর এই কথা শুনে আমি হেসে ফেললি এবং খুশি হয়ে যাই। আমি ভাবছিলাম বিদেশ কোথাও হানিমুন করতে যাচ্ছি, কিন্তু সে বলল, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, এখনই আমাদের রওনা দিতে হবে। আমি অবাক হয়ে বললাম, এখন এত রাতে? ও বলল, হ্যাঁ, রাতে বের হওয়াটাই ভালো। এরপরে কাপড় চোপড় গুছিয়ে রাত 1টার সময় শাশুড়িকে ডেকে আমরা বেরোনোর কথা বললে তিনি হতবাক হয়ে বললেন, এত রাতে ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আমার স্বামী শাশুড়িকে বলল যে আমরা ঘুরতে যাচ্ছি। এরপরে আমার শাশুড়ি আর কিছুই বললেন না, আর আমরা দুজনে বাইরে বেরিয়ে গাড়িতে বসলাম। গাড়িতে বসেই আমি আমার স্বামীকে বললাম, আমরা কোথায় যাচ্ছি? এতক্ষণ জোগাড় যন্ত্রের ব্যবস্থার কারণে আমি ওকে কিছু জিজ্ঞাসা করতে পারিনি। আমার কথা শুনে সে বলল, আমরা তোমার বাবার বাড়ি যাচ্ছি। মানে? তোমার নিজের শহর বারাণসীতে, সেখানেই আমরা দুজনে ভালো ভালো জায়গায় ঘুরব। তার এই কথা শুনে আমি কিছুটা হতাশ হয়ে পড়লাম, কারণ বারাণসীর সব জায়গা তো আমি আগেই ঘুরে ফেলেছি। সুতরাং হানিমুনের স্বপ্নটা আমার ভেঙে গেল। আমি স্বামীর ওপর রেগে গেলেও চুপ করে থাকলাম, কেননা রাগ হলেও মনে একটু সান্ত্বনা ছিল যে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। আমরা দিল্লি থেকে রাত 1টায় রওনা হয়েছিলাম, তাই চা খাওয়ার জন্য রাস্তার ধারে একটা দোকানে ঢুকলাম। চা খেয়ে আবার রওনা দিলাম। কিছুক্ষণ পরে আমরা একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওই এলাকাটার আশেপাশে কোনো দোকানও ছিল না, পুরো রাস্তা ফাঁকা আর শুনশান। গাড়িতে শুধু আমরা দুজন ছিলাম, আমি আর আমার স্বামী। আমরা দুজন গল্প গুজব করছিলাম, কিন্তু হঠাৎ আমার কিছু একটা গণ্ডগোল মনে হলো, যেন কেউ আমাদের পিছু নিচ্ছে। একটা কালো রঙের গাড়ি ছিল, যেটাকে আমি 2-3 বার আমাদের গাড়িকে ওভারটেক করতে দেখেছি। প্রথমে আমি বিষয়টা এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কারা যেন আমাদের অনুসরণ করছে। এ কথা ভেবেই আমার মনে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল, কিন্তু আমি আমার স্বামীকে কিছুই বললাম না, কেননা ওর গাড়ি চালানোর ফোকাস নষ্ট হোক বা উদ্বিগ্ন হয়ে পড়ুক তা আমি চাইনি। কেননা আমি জানতাম এতে ও রেগে যেতে পারে। এমনিতেও বেশি কিছুক্ষণ ধরে আমার উপর বিরক্ত ছিল এবং বলছিল, তুমি বিয়ের পর থেকেই আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছো, তোমার কথাবার্তা একটু সামলে বলা উচিত। এমনিতে তো বিয়ের প্রথম দিকে মেয়েরা খুব লজ্জা পায়, কিন্তু তুমি এখন থেকে এত অদ্ভুত ব্যবহার করতে শুরু করেছো যে মাঝে মাঝে আমার মনে হয় আমি যেন আমার মাস্টারের সঙ্গে বিয়ে করেছি। আমরা এইসব কথা বলছিলাম, হঠাৎই একটা তীব্র ঝুঁকির সঙ্গে সেই কালো গাড়িটা আমাদের রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ল। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যেন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, কেননা সেই গাড়িটা আমাদের গাড়ির সামনে এসে এমনভাবে এসে দাঁড়ালো যে যেন কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারত। আমরা দুজনেই হতভম্ব হয়ে গেলাম এবং আমি
ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে খারাপ কিছু না হয়। সেই গাড়ির দরজা খুলে একজন দুজন না, পুরো ৬-৭ জন লোক নামতে শুরু করলো। তারা কেউই পুলিশের পোশাকে ছিল না, বরং সবাই কালো রঙের ড্রেস পরা ছিল। আমরা ওদের দেখে অবাক হয়ে গেলাম। আর ওরা এসে আমাদের গাড়ির জানালা জোরে জোরে থাপড়াতে লাগলো। এতে আমরা বুঝে গেলাম যে এরা কোনো সাধারণ মানুষ নয়, বরং খুব বিপজ্জনক লোক। আমার তো মনে হচ্ছিল এরা ডাকাত। এই কথা চিন্তা করেই আমার গা শিউরে উঠল। আর আমি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম যে হে ভগবান, দয়া করে আমাদের বাঁচিয়ে রেখো। এমন সময় সেই লোকগুলো আমার স্বামীকে চিৎকার করে বলল, তাড়াতাড়ি দরজা খুলে দাও, না হলে আমরা জানালার কাচ ভেঙে ফেলবো। এই কথা শুনেই আমার স্বামী আমাকে বলল, তুমি পিছনের সিটে চলে যাও। কিন্তু গাড়ির দরজা না খুলে আমার পক্ষে পেছনের সিটে যাওয়া অসম্ভব, তাই আমি ধুকবুক বুকে ওর পাশেই বসে রইলাম। সেই লোকগুলো আমাদের দিকে বন্দুক তাক করে দরজা খোলার কথা বললে আমার স্বামী বলল, তোমাদের যা যা দরকার সব নিয়ে নাও বলে ও গাড়ির কাগজপত্র টাকা পয়সা সব দিয়ে দিল। সঙ্গে সঙ্গে একজন লোক সব কিছু নিয়ে একটা ব্যাগে ভরে নিল। আর একজন লোক আমার স্বামীকে বলল, গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে পড়ো, না হলে এখনই গুলি করে মেরে ফেলবো। আমার তো মনে হয়েছিল ওরা হয়তো আমাদের টাকা পয়সা সোনা গহনা ছিনিয়ে নিয়ে আমাদের ছেড়ে দেবে, কিন্তু না, ওরা আমাদেরও গাড়ি থেকে নামতে বলল। ওদের ব্যবহার খুব খারাপ ছিল, তাই আমি রাস্তায় দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলাম। আর আমাকে দেখে ওরা ৪-৫ জন হাসতে লাগলো। এরপরে তাদের মধ্যে একজন বলল, তোর বউকে তো দেখতে বেশ ঘরোয়া আর ভদ্র বলে মনে হচ্ছে। এই কথা বলেই তারা আমার স্বামীর দিকে তাকিয়ে হাসতে লাগলো। আর আমার স্বামী তাদের সামনে হাত জোর করে বলল, দেখো দাদা, তোমরা যা চাও আমি দেব, কিন্তু আমার বউকে কিছু বলো না। যদি তোমাদের কাজে লাগে তাহলে আমার গাড়িটাও নিয়ে যাও, কিন্তু আমাদের দুজনকে ছেড়ে দাও। এই কথা শুনে সেই ৫ জন আবার হেসে উঠল। আর একজন তাদের গাড়ির দিকে ইশারা করে বলল, আমাদের কাছে তোর গাড়ির চেয়েও অনেক ভালো গাড়ি আছে, তাই আমাদের তোর গাড়ির কোনো দরকার নেই। আমাদের তো দরকার মালের, আর সব থেকে দামি মাল হলো তোর বউ। এই কথা বলে সেই লোকেরা আমার দিকে এগিয়ে এলো। আর আমার বুক ধড়ফড় করতে লাগলো। জীবনে কেউ কোনো দিন আমার সাথে এভাবে কথা বলেনি, তাই তাদের এই জঘন্য কথা শুনে আমার গা শিউরে উঠল। হঠাৎ সেই লোকগুলো আমার স্বামীকে মারতে শুরু করে দিল। আর একজন লোক আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একবার ভাবলাম দৌড়ে পালিয়ে যাব, কিন্তু পায়ে এত উঁচু হিল ছিল যে দৌড়ানো অসম্ভব। ওরা আমার স্বামীকে মারতে মারতে গাড়ির ভেতরে ঢুকাচ্ছিল। আর আমার স্বামী চিৎকার করে বলছিল, ভগবানের জন্য দয়া করে আমার বউকে ছেড়ে দাও। তোমাদের বাড়িতেও মা বোন আছে, দয়া করে তাকে কিছু করো না। কিন্তু ওরা শুধুই হেসে যাচ্ছিল। আর আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছি। তাদের মধ্যে একজন বলল, চল ওই মেয়েটাকে নিয়ে সবাই মিলে উপভোগ করি। এরপরে ওদের একজন ড্রাইভারের সিটে বসে পড়ল, আর বাকিরা আমার স্বামীর হাত পা বেঁধে পেছনের সিটে বসালো। আমার স্বামী বারবার বলছিল যে তুমি পালিয়ে যাও। আমি হয়তো পালানোর চেষ্টাও করতাম, কিন্তু একজন লোক আমার হাত ধরে রেখেছিল, যে খুবই শক্তিশালী ছিল, তাই তার হাত থেকে নিজেকে ছাড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না। তাদের মধ্যে একজন আমাদের টাকা পয়সা, গহনাগাটি, এমনকি আমাদের জামা কাপড়ের ব্যাগগুলো গাড়িতে ভরে ফেলল। আমার কাছে পালানোর কোনো উপায় ছিল না। যে আমাকে ধরে রেখেছিল সে আমাকে আমাদের গাড়ির দিকে ঠেলে নিয়ে গেল। আমি চিৎকার করে বলতে লাগলাম, তোমরা আমার স্বামীকে ওই গাড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কথা বলতে বলতে তারা গাড়ি চালিয়ে এগিয়ে গেল। এরপরে আমাদের গাড়ি একজন লোক চালাতে শুরু করে দিল।
আমি ভগবানের নাম নিতে শুরু করলাম, কেননা আমি শুনেছিলাম বিপদের সময়ে ভগবানকে স্মরণ করলে ভগবান আমাদের রক্ষা করবেন। আমাদের গাড়ির মধ্যে থাকা লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করছিল, বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলছিল। তাদের এইসব অশ্লীল কথাবার্তা শুনে রাগে আমার গা জ্বলছিল, কিন্তু এই নির্জন জঙ্গলে ভগবান ছাড়া আমার সঙ্গে আর কেউ ছিল না। তাই আমি ভগবানের নাম নিতে থাকলাম। কিছুক্ষণ পরে হঠাৎ আমার পাশের সিটে বসা লোকটা দিকে আমার চোখ পড়লে আমি হতবাক হয়ে গেলাম, কেননা তাকে মানুষ নয়, একটা হিংস্র পশুর মনে হচ্ছিল। তখনই সে আরেকজনকে ডেকে বলল, দেখ তো ওদের ব্যাগে কি কি আছে। সেই লোকটা ব্যাগ হাতড়ে সেখান থেকে দুটো কাগজ বের করে সেই ভয়ঙ্কর চেহারার লোকটার হাতে দিল। সেই কাগজ দুটো পড়েই সেই লোকটার আচরণ বদলে গেল এবং সে একজন ভালো মানুষের মতো চুপচাপ বসে রইল, যেন কিছুই ঘটেনি, যেন তারা আমাকে অপহরণ করেনি। আমি মনে মনে ভাবছিলাম, এরা হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কেন? সেই কাগজে কি এমন লেখা আছে যার কারণে তাদের হাবভাব বদলে গেল? আমি এই ভাবনাতেই ডুবেছিলাম। তখনই হঠাৎ গাড়িটা একটা প্রবল ঝুঁকুনি খেলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। প্রথমে ভাবলাম কোনো হাসপাতাল হবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা কারো বাড়ি। এরপর আমার গত রাতে সমস্ত ঘটনা মনে পড়তে লাগলো, আর আমি বুঝতেই পারছিলাম না যে কিভাবে আমি এদের হাত থেকে বেঁচে গেলাম। আমার সবচেয়ে বেশি চিন্তা আমার স্বামীকে নিয়ে হচ্ছিল, কেননা একজন নারীর জীবনে স্বামীর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। এখন আমার মনে হচ্ছে হয়তো আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। এখন আমার বারবার নিজের শাশুড়ির কথা মনে পড়ছিল। ইস, যদি তার কথা শুনতাম তাহলে আমরা এত রাতে বের হতাম না, আর হয়তো আমাকে এভাবে অনুতপ্ত হয়ে বসে থাকতে হতো না। এইসব ভাবছিলাম, হঠাৎ দরজা খুলে সেই ভয়ঙ্কর লোকটা ঘরে ঢুকলো। তাকে দেখে আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে আমার জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম হলো। সেই লোকটি হাতের ইশারায় আমাকে চুপ থাকতে বলে বলল, তোমার শরীর এখনো ঠিক হয়নি, তাই তুমি এখনই কথা বলো না, আর তোমার পায়েও গভীর চোট আছে। গত রাতে আমাদের সবার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে, আর এখন তুমি আমার বাড়িতে আছো, তাই অতিরিক্ত নাটক করার কোনো দরকার নেই। দেখো, এই অ্যাক্সিডেন্টটা কপালের লিখন, এটা আমরা ইচ্ছে করে করিনি, তাই যা হয়েছে তা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তুমি এখন আমার বাড়িতে আছো, তাই এখানে কোনো রকম ঝামেলা বা নাটক করার কোনো দরকার নেই, না হলে যা ঘটছিল সেটা আবারও ঘটতে পারে। তোমার স্বামী অন্য গাড়িতে ছিল, তাই আমরা তাদের ব্যাপারে এখনো কিছুই জানি না। আর আমরা যেহেতু তোমার কোনো ক্ষতি করিনি, তাই কোনো নাটক করার কোনো দরকার নেই। আমি আমার বাবাকে শুধু এটুকুই বলেছি যে আমাদের গাড়িতে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তোমাকেও আমার বাবাকে সেই একই কথা বলতে হবে। যদি তুমি অন্য কিছু বলো তাহলে খুব খারাপ হবে। তার এরকম কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু অন্তত এইটুকু সান্ত্বনা ছিল যে আমার সম্মান রক্ষা পেয়েছে। এখন আমার মনে আমার স্বামীর চিন্তা কুরে কুরে খাচ্ছিল, তাই আমি সেই লোকটিকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু সে হঠাৎ দরজা বন্ধ করে বেরিয়ে গেল। আমার মনে নানান রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল, বুঝে উঠতে পারছিলাম না কি করব। না জানি আমার পরিবার আর আমার স্বামী আমাকে মেনে নিবে কিনা। সেই সন্ধ্যায় যখন লোকটি আবার আমার ঘরে এলো, তখন সে এক অদ্ভুত কথা বলল। শঙ্কর তোমাকে এখানে নিয়ে আসার কথা বলেছিল, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি এখানে আমার নিজের বোনের মতোই পুরোপুরি নিরাপদ আছো। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি আমার বোনকেও তোমার কাছে পাঠিয়ে দেব। আর একটা কথা, আমি লোকজনকে বলেছি যে তুমি আমার বন্ধুর বোন, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। আর হ্যাঁ, এটা তোমার ব্যাগ, এটা তুমি নিজের কাছে রাখো।
সন্ধ্যার মধ্যে যদি তোমার স্বামী চলে আসে তাহলে ভালো, না হলে আমি আর শঙ্কর তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। সে চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম যে যদি সত্যি তারা আমাকে বাড়িতে ফিরিয়ে দেবে তাহলে এসব কিডন্যাপের মতো নাটক করার মানে কি? এরা কি আমার স্বামীর শত্রু? কিন্তু যদি শত্রু হয় তাহলে সুযোগ বুঝে কিছু একটা করত, কিংবা জিনিসপত্র নিয়ে পালিয়ে যেত। কিন্তু এসবের মানে কি? এই প্রশ্নের উত্তরই আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আমি ঠিক করলাম যে ওই লোকের পরিবারের কারোর সঙ্গে আমি কোনো কথা বলবো না। তারা আমাকে আমার বাড়িতে ফিরিয়ে দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। সন্ধ্যার এক ডাক্তার এলো এবং আমার পায়ের আঘাত পরীক্ষা করে বলল, তোমার পায়ের অবস্থা অনেক ভালো। তখনই কোথা থেকে সেই লোকটা আর তার সঙ্গে সেই গুন্ডার মতো দেখতে লোকটা এসে বলল, চলো, তোমার জন্য গাড়ি বাইরে অপেক্ষা করছে। আমি গাড়িতে বসতেই শঙ্কর নামে সেই গুন্ডা লোকটা বলল, তোমার জন্য খুব করুণা হচ্ছে। তার এই কথা শুনে আমার মনটা কেঁপে উঠল। আর আমি ভাবতে লাগলাম, এটা কি হলো? এরা কি আমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে? আমার কোনো ক্ষতি করবে না তো? তখনই শঙ্কর নামে সেই লোকটা বলল, এরকম কিছুই না বোন। আমরা যদি তোমার ক্ষতি করতে চাইতাম তাহলে কি তোমাকে তোমার বাড়িতে ফিরাতে চাইতাম? তোমার স্বামীর সামনে তোমার যে এত অপমান করেছিলাম সেটা হয়তো এখনও করতাম, কিন্তু তোমাদের ব্যাগ থেকে একটা এমন জিনিস বেরিয়েছিল যেটা দেখেই আমি তোমাকে ছেড়ে দেওয়ার মনস্থ করি। তার কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি এমন জিনিস আমার ব্যাগে ছিল যেটা দেখে তোমরা আমাকে ছেড়ে দিলে? সেটা আমাকেও তো দেখাও। সে হেসে বলল, তুমি সেটা দেখলে হয়তো এখানে অজ্ঞান হয়ে যাবে, তাই আমি তোমাকে আগে তোমার বাড়িতে পৌঁছে দেই, তারপর তুমি নিজেই খুলে দেখে নিও। কেননা আমি চাই না এই মুহূর্তে তোমার শরীরের অবস্থা আরও খারাপ হোক। তার কথায় আমার খুব রাগ হচ্ছিল, তাই আমি বললাম, তাহলে তুমি আর তোমার সঙ্গীরা আমার আর আমার স্বামীর সাথে ওইসব কেন করলে? সে বলল, তুমি হয়তো বিশ্বাসও করবে না, তাই এখন আর এসব জানানোর কোনো মানেই হয় না। লোকটা বিরক্তি সুরে এই কথা বলে। আমি চুপ করে গেলাম। হঠাৎ সে বলল, তুমি জানো আমার নাম শঙ্কর, আর আমি তোমার স্বামীকে ভালোভাবেই চিনি। তার এই কথা শুনে আমি হতভম্ব হয়ে বললাম, তুমি আমার স্বামীকে কিভাবে চেনো? তাহলে কি তোমরা পরিকল্পনা করে আমার অপহরণ করেছিলে? আমার প্রশ্ন শুনে সে বলল, আমি তোমাকে পুরো গল্পটা বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে যে তুমি এই বিষয়ে তোমার স্বামীর বাড়ির লোকদের কিছুই বলবে না। তার কথা শোনার জন্য আমি বাধ্য হয়ে তার কথায় রাজি হলাম। এরপরে সে সেটা বলল। সেটা শুনে তো আমার প্রাণটাই যেন বেরিয়ে যাওয়ার জোগান হলো। সে বলল, তোমার স্বামী রতন আমার খুব ভালো বন্ধু ছিল। সে শুধু আমার বন্ধু না, বরং আমার প্রাণের বন্ধু ছিল। আর এটা আমাদের পুরো পরিবারই জানতো। রতন প্রায় আমাদের বাড়ি যেত, আমার সব কাজে আমাকে সাহায্য করত। আমি রতনকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতাম। আমার বোনের কোনো দরকার হলে কিংবা স্কুলে পৌঁছে দেওয়ার জন্য হলে রতন ওকে নিয়ে যেত। আমি রতনকে খুব ভালোভাবে চিনতাম, ওর বাবা মাকেও চিনতাম, তাই কোনোদিনই ওর ওপর সন্দেহ করার মতো কিছুই মনে হয়নি। কিন্তু আমি বুঝতেই পারিনি যে কখন রতন আমার বোনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। আমার বোন প্রায়ই স্কুল থেকে দেরিতে ফিরত, আর রতনই ওকে নিয়ে ফিরত, কারণ ওর অফিস আমাদের বাড়ির পথেই ছিল। আমার বাড়ির লোকেরা এই জিনিসটাকে ভালো চোখে দেখতো না, কিন্তু আমি আমার বাড়ির লোকেদের বলতাম রতনের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এমনকি রতন আমার বাবার মনও এমনভাবে জিতে নিয়েছিল যে বাবা ওর উপর রাগ করতেন না। কিন্তু যখন আমরা আমার বোনের বিয়ে ঠিক করলাম তখন এক অদ্ভুত কাণ্ড হলো। হঠাৎ করে রতনের মুখ গভীর হয়ে গেল এবং সে আমার সঙ্গেও কথা বলা বন্ধ করে দিল। সে সময় আমি বুঝতেও পারিনি যে ওর মনে আমার বোনকে নিয়ে কোনো ফিলিংস আছে। ও কোনো দিন আমাকে কিছু বলেওনি। যদি বলতো তাহলে হয়তো এমন অবস্থা হতো না। যাই হোক, আমি আমার বোনের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু যেই দিন বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে এলো সেই দিন আমরা ভীষণ বিপদে পড়ে গেলাম, কেননা আমার বোন হঠাৎ করেই উধাও হয়ে গেল। আমার বোন খুবই সৎ ও ভদ্র মেয়ে ছিল।
কারো সাথেই তার কোনো সম্পর্ক ছিল না, তাই সে উধাও হয়ে গেল। আমরা সবাই খুঁজতে শুরু করলাম। কথাটা বরপক্ষও জেনে গেল, তারা দরজা থেকেই ফিরে গেল। এতে করে এই খবরটা পুরো এলাকায় খবর ছড়িয়ে গেল যে শঙ্করের বোন পালিয়ে গেছে। এতে আত্মীয় স্বজন খাওয়া দাওয়া না করেই ফিরে গেল। এখন যদি আমার বোন ফিরেও আসে তাহলেও কোনো মানে থাকবে না। এরপরে জানা গেল বিয়েতে রতনও আসেনি, তাই সবাই রতনের দিকেই সন্দেহ করতে লাগলো। এরপরেই এরোর মুখ থেকে জানা গেল যে রতন আমার বোনকে স্কুলে নিয়ে যাওয়ার নাম করে এখানে সেখানে ঘুরে নিয়ে বেড়াতো। রতনকে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু আজ যেভাবে সে আমাদের ইজ্জতের সঙ্গে খেললো সেটা আমাদের সহ্যের বাইরে ছিল। রাতেই রতন আমার বোনকে নিয়ে পালিয়ে যায়। আমি কল্পনাও করতে পারিনি যে সে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে। কিন্তু পরের দিন যা ঘটল তাতে আমরা সবাই পাগলের মতো হয়ে গিয়েছিলাম। কেননা ভোর 4টার দিকে আমার বোন বাড়ি ফিরে কান্না করতে করতে যা বলল সেটা আমি সহ্য করতে পারছিলাম না। বোন বলল রতন আমাকে বিয়ের কথা বলে নিয়ে গিয়েছিল, কিন্তু তার বাবা মা কোনোভাবেই এই বিয়ে মেনে নিতে রাজি হলো না এবং রতনের বাবা রতনকে বাড়িতে আটকে রেখে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বোনের মুখ থেকে এই কথা শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল, আর আমি ঠিক করলাম যে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে তাকে জীবন্ত পুঁতে ফেলব। পরের দিনই আমার বোন আত্মহত্যা করে নিল, কিন্তু আমার বাবা মা লোকলজ্জায় ভয়ে চুপ করে রইলেন, কারণ তারা চাইছিলেন না এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ুক। আমরা এরিয়ার প্রচার করে দিলাম যে পালার থেকে গাড়ি ফেরার সময় আমার বোনের অ্যাক্সিডেন্ট হয়। এই ঘটনায় আমার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলিয়ে দেয়, আর আমি ঠিক করেছিলাম যে আমিও রতনের সঙ্গেও ঠিক এই রকম কাজই করব। আমার পরিকল্পনা ছিল বাসর রাতে তোমাকে অপহরণ করব, কিন্তু সেটা আমরা করতে পারিনি। এরপরে যখন শুনলাম তোমরা বাইরে যাচ্ছ, তখন আমি আমার বন্ধুদের সঙ্গে মিলে একটা প্ল্যান বানালাম যে রতনকে এমন শিক্ষা দেব যা পুরো দুনিয়া মনে রাখবে। আমি তো চাইছিলাম ওকে খুন করে ফেলতে, কিন্তু আমার বন্ধুরা আমাকে শান্ত করিয়ে বলল যে ওরা তাকে অনেক দূরে নিয়ে গিয়ে ওর হাড়গোড় ভেঙে দেবে। যাই হোক, আমি ভাবলাম আমার বোনের বদলা তোমার কাছ থেকে নেব, কিন্তু যখন তোমার ব্যাগ থেকে ওই কাগজটা বের হলো তখন তোমার ওপর আমার মায়া এসে গেল, কারণ ওই কাগজটা তোমাদের ডিভোর্সের কাগজ। যে মানুষটা এতগুলো পরিবার ধ্বংস করেছে, অন্যের সুখ কেড়ে নিয়েছে, সে নিজে কিভাবে সুখে থাকতে পারে। শঙ্করের কথা শুনে আমার চোখে জল এসে গেল, আর আমি কাঁদতে লাগলাম। আমার খুব কষ্ট হচ্ছিল, কেননা আমি ভাবতেই পারছিলাম না যে আমার স্বামী কোনো কারণ ছাড়াই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কিন্তু যা হয়ে গেছে তার জন্য কেঁদে কোনো লাভ নেই। তাই আমি ভারাক্রান্ত হৃদয়ে বাবার বাড়ি ফিরে এলাম এবং তাদের এই ঘটনার বিস্তারিত কিছু না বলে শুধু সেই কাগজটা দেখিয়ে দিলাম। আমার বাবা মা খুব অনুশোচনা করতে লাগলেন, কেননা রতনের সাথে তখন চিরতরে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। রতনের বাবা মা রতনের ভালোবাসাকে মেনে নেয়নি। তারা যদি তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিত তাহলে আজ তাদের ছেলের এমন অবস্থা হতো না। রতন তার ভালোবাসার মানুষকে হারানোর প্রতিশোধ আমাকে ডিভোর্স দিয়ে নিজের পরিবার থেকে নিয়েছে, আর শঙ্কর তার বোনকে হারানোর প্রতিশোধ রতনের ওপর থেকে নিয়েছে। কিন্তু এতে আমার কেন অপরাধের শিকার হতে হলো, আর আমার ঘর ভেঙে কেন গেল? লোকে বলে এই দুনিয়ার বিচার আছে, তাহলে কেউ তো আমাকে বলুক আমার কি দোষ ছিল। আমি তো কারো সঙ্গে কোনো অন্যায় করিনি, তাহলে আমার সঙ্গে কেন এমন হলো? আর এতে আমার দোষটা কোথায়? সকলেই কেবল নিজেদের অনুভূতির কথা ভাবে, কিন্তু যদি সবাই একে অপরের অনুভূতি বুঝতে পারত তাহলে এই পৃথিবীটা সত্যই স্বর্গের মতো হয়ে যেত। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে।